পৃথিবীর যত ক্ষতি আমরা করছি ততই নতুন করে বিপদের মুখে পড়ছি। প্রশ্ন হলো এর সমাধান আমরা কিভাবে করতে পারি। পৃথিবীর বিভিন্ন প্রান্তে নানান মানুষ এবং বিভিন্ন সংস্থা ক্রমাগত আমাদের জীবন ধারণের পদ্ধতি নিয়ে নতুন করে ভাবছে। আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি দেবী সাহা। ইকো ইন্ডিয়ায় আজ আমরা জানবো আমাদের উৎপাদন, ভোগ এবং পৃথিবীকে রক্ষার কৌশল বদলে দেওয়া নিয়ে নতুন কিছু ভাবনার কথা। থাকছে কর্ণাটকের মিরিস্টিকা জলাবনের দূষিত জল কিভাবে পানীয় জলে রূপান্তরিত হলো, এবং জার্মানিতে পিট ঢাকা এক অঞ্চল কি করে প্রাণ ফিরে পেয়েছে। নির্মাণ এবং শব্দ দূষণ এখন আমাদের দৈনন্দিন জীবনের অংশ, বিশেষ করে যারা শহরে বসবাস করেন তাদের জন্য। হিসেব বলছে ভারতে প্রতি বছর 15 থেকে 50 কোটি টন নির্মাণ বর্জ্য উৎপন্ন হয়। এখন প্রশ্ন হলো এই ফেলে দেওয়া বর্জ্যকে আমরা কি আবারও বাড়ি তৈরির নতুন উপকরণ হিসেবে ব্যবহার করতে পারি? চলুন এমন দুই সংস্থার সঙ্গে কথা বলবো যারা এই বর্জ্য রূপান্তরের কাজটি খুব সুন্দরভাবে করছেন। দেয়ালে বড় টাইলস বসানো সহজ নয়। এর জন্য অভিজ্ঞতার পাশাপাশি দরকার মজবুত টাইলসের আঠা। এটি বিশেষ এক প্রকার আঠা। এই আঠার মূল উপাদান হিসেবে ব্যবহৃত বালি এর আগে এখানে ঢালাই কারখানায় ব্যবহার হয়েছে। কিছু পণ্যের ওজন হয় কয়েক টন পর্যন্ত। গলিত লোহা বালির তৈরি ছাঁচে ঢালা হয়। এই প্রক্রিয়ায় বালির গঠন বদলে যায়, তাই একসময় সেগুলো ফেলে দেওয়া হয়, যা মেনে নিতে পারেননি অলোক কালে। What I realized is that there is about more than 15 lakh metric tons of sand that gets dumped into landfills on a yearly basis only in India. আমি তো ইঞ্জিনিয়ারিং জানি, ব্যবসায়িক শিক্ষাও পেয়েছি, তাই ভাগাড়ে ফেলে দেওয়া বা ভালো কৃষি জমি নষ্ট করার বদলে কোনো বুদ্ধিদীপ্ত সমাধান বের করার চেষ্টা করি আমি। Good agricultural land going for waste. অলোককালে ও তার সহকর্মীরা 13 বছর নিজেদের পণ্য নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন। পুনেতে তার কোম্পানি বর্তমানে ব্যবহৃত শিল্পজাত বালি থেকে টাইলসের আঠা ও প্লাস্টারের মিশ্রণ তৈরি করে। সবকিছুই সাধারণ বাজার দরে পাওয়া যায়। আগে যা ভাগাড়ে ফেলা হতো তা আমরা এখন এমন জায়গায় ব্যবহার করছি যেখানে দশকের পর দশক তা টিকে থাকবে। অর্থাৎ যে বাড়ি বা ভবনে আমাদের পণ্য ব্যবহার হয়েছে, সেই বাড়ি যতদিন দাঁড়িয়ে থাকবে ততদিন আমাদের পণ্য সেখানে ব্যবহৃত হবে। এইভাবে আমরা সাধারণত ভাগাড়ে যাওয়া বালির আয়ু বাড়িয়েছি। জলের পরেই বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত প্রাকৃতিক সম্পদ বালি। জাতিসংঘের পরিবেশ কর্মসূচি UNEP জানিয়েছে সারা বিশ্বে প্রতিদিন প্রায় 10 লাখ ট্রাক বালি উত্তোলন করা হয়। সবচেয়ে ব্যাপকভাবে বালি তোলা হয় নদী ও উপকূলীয় অঞ্চল থেকে। বালি উত্তোলন সামগ্রিক বাস্তুতন্ত্র ধ্বংস করছে এবং জলের গুণমান কমিয়ে দিচ্ছে। বিশেষজ্ঞরা জানিয়ে বহু দিন ধরে সতর্ক করছেন। টেকসই উন্নয়ন অলোককালের কোম্পানি ম্যাগনাস ভেঞ্চার্সের অন্যতম লক্ষ্য। তার কোম্পানি বড় বিল্ডিং প্রকল্পে দীর্ঘদিন যাবৎ কাঁচা মাল সরবরাহ করে। চুন বালির মিশ্রণ ও প্লাস্টারে ব্যবহৃত এই বালিকে আবর্জনা নয়, বরং ইতিবাচক ও উপকারী হিসেবেই দেখছেন গ্রাহকেরা। ম্যাগনাসের এই পণ্যটি বর্জ্য নয়, বরং একটি উপজাত দ্রব্য। কোনো প্রাকৃতিক পণ্য পুনর্ব্যবহার করে বারবার ব্যবহার করলে তা পরিবেশের জন্য ভালো। সবার বোঝা উচিত এটি বর্জ্য নয়, বরং উপজাত দ্রব্য, তাই এর ব্যবহার বাড়ানো দরকার। বিশ্বের অন্যান্য জায়গার মতো ভারতের নির্মাণ শিল্পকেও সম্পদ ব্যবহারে আরও সাশ্রয়ী হতে হবে। জাতিসংঘের আশঙ্কা 2050 সালের মধ্যে ভারতের শহরগুলিতে 80 কোটির বেশি মানুষ বসবাস করবে। নির্মাণ বর্তমানে দেশের মোট অর্থনৈতিক উৎপাদনের 8% জন্য দায়ী, যা খুব তাড়াতাড়ি বেড়ে 1/4 হতে চলেছে। বিজ্ঞানী ডক্টর JS সুদর্শন বিশ্বাস করেন নির্মাণ শিল্পকে চক্রাকার অর্থনীতিতে রূপান্তরিত করতে হবে। তার মতে এটাই সম্পদ সংরক্ষণের একমাত্র দীর্ঘমেয়াদী উপায়। শিল্পজাত বর্জ্য থেকে নির্মাণ সামগ্রী ও পরিবেশ বান্ধব উপকরণ তৈরির ক্ষেত্রে আমরা এখনো সর্বোচ্চ স্তরে পৌঁছাইনি, এটা আমাদের মেনে নিতে হবে।
এখনো আমরা এর মাঝামাঝি স্তরে আছি, কারণ অনেক উপাদান এখনো ফেলে দেওয়া হয়, সেগুলো ভাগাড়ে জমা হয়। এজন্যই অনেক শহর ও শহরতলিতে বর্জ্য ব্যবস্থাপনা একটি বড় সমস্যা। কর্পোরেশন ও পৌরসভার জন্য এটি শ্রমসাধ্য কাজ। কিন্তু শুধু নির্মাণজাত বর্জ্যই নয়, ভাগাড়ে মাল্টিলেয়ার প্লাস্টিক বা এমএলপির মতো সাধারণ গৃহস্থালির বর্জ্যও জমা হয়। এদের পরিবেশগত প্রভাব ভয়াবহ। এগুলো প্লাস্টিকের একাধিক স্তর দিয়ে তৈরি হওয়ায় সাধারণ পুনর্ব্যবহারের অনুপযুক্ত। কিন্তু এমএলপি দিয়ে নির্মাণের ছাঁচ বানানো যায়, যা তরল কংক্রিটকে শক্ত আকার দেওয়ার কাজে লাগে। কংক্রিট শক্ত হওয়ার পরে ছাঁচ খুলে ফেলা হয় এবং পুনরায় ব্যবহার করা যায়। এখনও পর্যন্ত নির্মাণ কাজে মূলত কাঠ ব্যবহার করছেন নির্মাণকারীরা। বেঙ্গালুরুর একটি নির্মাণস্থলে নতুন এই পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে। ছাঁচ সরবরাহ করেছেন সংস্থাটির প্রতিষ্ঠাতা নিবেদা আর.এম। এটি সম্পূর্ণ প্লাস্টিক দিয়ে তৈরি। এর উপাদান পুনর্ব্যবহৃত এমএলপি বর্জ্য থেকে এসেছে, যা জঞ্জালে ফেলে দেওয়া হতো। আমরা একটি সমীক্ষা করেছি, তাতে দেখা গেছে নির্মাণ শিল্প শুধু কংক্রিট ঢালাইয়ের ছাঁচের কাজে পুনর্ব্যবহৃত প্লাস্টিকের ব্যবহার শুরু করলে আপনার আমার ব্যবহৃত এবং পুনর্ব্যবহারের অনুপযুক্ত প্লাস্টিকের প্রায় 25-30% পরিবেশ বা ভাগাড়ে যাওয়া থেকে আটকানো সম্ভব। এটি একটি বিশাল সংখ্যা। কোম্পানির দাবি, একটি বড় নির্মাণ প্রকল্পে প্লাস্টিকের ছাঁচ ব্যবহারের মাধ্যমে প্রায় 40 লক্ষ প্লাস্টিকের ব্যাগ ভাগাড়ে যাওয়া থেকে রক্ষা করা সম্ভব। ওয়াও ম্যাটেরিয়ালসের গ্রাহকদের জন্য এটি সুখবর। কিন্তু প্লাস্টিকের ছাঁচ কতটা কার্যকরী আর তার দাম ও কর্মক্ষমতার অনুপাত কেমন, সেটি তাদের জন্য গুরুত্বপূর্ণ। প্লাইউডের তুলনায় এটিকে বেশিবার ব্যবহার করা যায়। প্লাইউডকে সাধারণত 10 থেকে 12 বার ব্যবহার করা সম্ভব, কিন্তু এই উপাদান দিয়ে তৈরি ছাঁচ আমি এর মধ্যে 21 বার ব্যবহার করেছি। আমার মনে হয় আরো 20 বার তা ব্যবহার করা যাবে। আমি বলবো এটাই সবচেয়ে ভালো উপাদান। প্লাইউড ছাঁচের তুলনায় এটি অনেক নিখুঁত, এমনকি খোলার জন্য তেলের মতো পিচ্ছিল উপাদান দরকার হয় না। এর উপরিভাগ মসৃণ, তাই সহজেই খুলে ফেলা যায়। চক্রাকার অর্থনীতির জন্য নির্মাণ একটি গুরুত্বপূর্ণ খাত। দামের দিক থেকে উভয় সংস্থাই বাজারে থাকা অন্য প্রতিযোগীদের টক্কর দিতে সক্ষম। তাদের গ্রাহকদের জন্য কর ছাড় দেয়া হলে তা নির্মাণ খাতে পুনঃব্যবহৃত উপাদানের ব্যবহার বাড়াতে সাহায্য করবে। ভারত জুড়ে ছড়িয়ে রয়েছে 1300 জলাভূমি, যা দেশের মোট আয়তনের 5%। পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইতে এই জলাভূমিরা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কিন্তু সমস্যা হলো, গত 3 দশকে এই জলাভূমির প্রায় 30% হারিয়ে গিয়েছে। নগরায়ন, কৃষি এবং জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী। কর্ণাটকের সুপরিচিত মিরিস্টিকা তেমনই এক জলাভূমি, যা ঝুঁকির মধ্যে রয়েছে, কিন্তু প্রাচীন রীতি অনুসরণ করে এই ভূমি রক্ষার চেষ্টা চলছে। কর্ণাটকের এই জলাভূমি অরণ্যের রক্ষকেরা বছরে একবার এর ভেতরের পবিত্র স্থানে যান। এই অঞ্চল রক্ষা আর এখান থেকে পাওয়া পরিষ্কার জলের জন্য তারা দেবতাকে ধন্যবাদ জানান। নৈবেদ্য হিসেবে দেন ফল ও নারকেলের জল। সন্ন্যাসীদের সঙ্গে আমাদের পূর্বপুরুষেরাও বিশ্বাস করতেন, বনের কোনো স্থানকে দৈবিক মর্যাদা দিলে আমরা সেই অঞ্চল লুট বা ধ্বংস করব না, সেটি সংরক্ষিত থাকবে। ইকোহাইড্রোলজি বা বাস্তুতান্ত্রিক জলবিজ্ঞানের ছাত্রী প্রিয়া রঙ্গনাথনও মিরিস্টিকা জলাভূমি অরণ্যেই আছেন। এখানকার উদ্ভিদ ও বন্যপ্রাণী গভীরভাবে পর্যবেক্ষণ করে মূল্যবান এই জলাভূমি ও অরণ্য রক্ষা করতে চান তিনি। অনেক উভচর প্রাণী এই বনের ঝর্ণায় বংশবৃদ্ধি করে। পশ্চিম ঘাটের বিরল প্রজাতির ড্যান্সিং ফ্রগ এর মধ্যে অন্যতম। সারা বছর শান্ত ও ঠান্ডা পরিবেশ থাকার কারণে এরা জলাভূমির ঝর্ণায় বেশি ডিম পারে।
এটি এই সংবেদনশীল প্রাণীদের জন্য উপযুক্ত বাসস্থান। উভচর প্রাণী কিছুটা হলেও জলের গুণমানের সূচক, তাই এখানে ব্যাঙ বা তাদের ডিম না দেখলে আমরা ধরে নিই জলে গুণমানের সমস্যা আছে। প্রাচীন ও জল সমৃদ্ধ মেরিস্টিকা অরণ্য দক্ষিণ ভারতের পশ্চিমঘাট পর্বতমালার ধারে অবস্থিত। জায়ফলের মতো মেরিস্টিকা গোত্রের গাছের নামে এই নামকরণ হয়েছে। জলাভূমির উপরিভাগ স্পঞ্জের মতো জল ধরে রাখে এবং সারা বছর আশেপাশের নদীতে জল সরবরাহ করে। অতিবৃষ্টি ও বন্যা থেকে রক্ষা পেতে অনেক গাছে উঁচু বা হাঁটুর মতো শিকড় গজিয়েছে। শিকড়গুলি কার্যকরী জল পরিশোধক হিসেবেও কাজ করে। মাছের মতো শিকড় আগত জলের প্রবাহ আটকায়, এতে জলের গতি কমে যায়। ফলে উপরের দিকের বাগান থেকে আসা পুষ্টি উপাদান, খনিজ, কীটনাশক ইত্যাদি শোধন হয়ে ওই জলাধারে থেকে যায়। পরিশুদ্ধ জল নিচের দিকে প্রবাহিত হয়, ফলে জলাভূমি নিচের দিকের বহু পরিবার এই ঝর্ণার জলই পান করতে পারে। জলাভূমিগুলোতে বিপন্ন স্থানীয় প্রজাতির প্রাণীরা বাস করে। এর মধ্যে রয়েছে সিংহলেজি বানর এবং মালাবারের ধূসর ধনেশ পাখি। কিন্তু এখন এই জীববৈচিত্র্যপূর্ণ অঞ্চলের মাত্র কয়েকশো বর্গ কিলোমিটার অবশিষ্ট আছে। অধিকাংশ এলাকা হয় ক্ষতিগ্রস্ত হয়েছে, নয়তো কৃষিকাজ অথবা সুপারি বাগান তৈরির জন্য ধ্বংস করা হয়েছে। জলের জন্য মেরিস্টিকা জলাভূমির অবশিষ্ট জলাধারের একটির উপর নির্ভরশীল কোর্সে গ্রামের বাসিন্দারা। কৃষক শ্রীপদ ভাট প্রায়ই তার নাতি নাতনিদের নিয়ে বনে আসেন। পূর্বপুরুষের মতো জলাভূমির সাথে তাদেরও নিবিড় বন্ধন গড়ে উঠবে, এমনটাই তার আশা। শ্রীপদ ভট্টের আরও একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে। তিনি বনের এই অংশের মঠগুলি দেখাশোনা করেন। এসব মঠের কারণে বনকে পবিত্র হিসেবে বিবেচনা করা হয়। এর ফলে মানুষ গাছ কাটা থেকে নিবৃত থাকে। এখন বনের অন্য অংশে বড় বা পুরনো গাছ আর দেখা যায় না। চোরাচালান ও নির্মাণের জন্য সেগুলো কেটে ফেলা হয়েছে। কিন্তু এখানে মন্দির ও মঠের কারণে জমিও গাছ রক্ষা পেয়েছে। আমি ছোটবেলায় যে গাছগুলো দেখেছি সেগুলো এখনো এখানে আছে। যেমন আমাদের সামনের এই গাছটিকে আমি বেড়ে ওঠার সময় থেকে এখানেই দেখছি। সিরসিতে অবস্থিত ফরেস্ট্রি কলেজের ছাত্রছাত্রীরা আজ বৃক্ষরোপণ করছেন। 3 ধরনের দেশি গাছের চারা রোপণ করছেন তারা। কাথালেকান মার্শনাট গাছের খোঁজ পাওয়া যায় 20 বছর আগে। তখন মাত্র 140টি গাছ অবশিষ্ট ছিল। এখন তাদের সংখ্যা আবার বাড়তে শুরু করেছে। আমরা নার্সারি থেকে এই গাছ পেয়েছি এবং বড় করেছি। 2 থেকে 3 ফুট লম্বা হওয়ার পর আমরা এদের রোপণ করেছি। এখন এই গাছের সংখ্যা 2000-এরও বেশি। এজন্য আমি খুবই আনন্দিত। তারা বাড়ছে, একই সাথে নিজেরা বংশবৃদ্ধিও করছে। কিন্তু বন বিজ্ঞানীরা বলছেন শুধু গাছ লাগানোই যথেষ্ট নয়। বনাঞ্চলের জন্য আরও বেশি আইনি সুরক্ষা চান তারা। আমাদের কয়েকজন শিক্ষার্থী এখন নীতি নির্ধারকের ভূমিকায় রয়েছেন। তারা সহকারী বন সংরক্ষক বা রেঞ্জ ফরেস্টার হিসেবে কাজ করছেন। আমরা ক্ষুদ্র পরিসরে যে গবেষণা শুরু করেছিলাম সেটাই এখন রাজ্যের নীতিতে পরিণত হয়েছে। এই মেরিস্টিকা জলাভূমির সক্রিয় সংরক্ষণ চলছে, একই সাথে বিপন্ন প্রজাতির পুনরুদ্ধারও হচ্ছে। নাগরিক হিসেবে এই বন সংরক্ষণ ও সুরক্ষিত করা আমাদের দায়িত্ব। এগুলো আমাদের পূর্বপুরুষদের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এগুলো সংরক্ষণ করা আমাদের কর্তব্য। ধর্মীয় ঐতিহ্য ও আধুনিক বিজ্ঞান উভয় উপায়েই পশ্চিমঘাটের জলাভূমি অরণ্য রক্ষার চেষ্টা চলছে। কর্ণাটকের যেরকম মিরিস্টিকা, তেমনি জার্মানিতে পিট ঢাকা এক ভিন্ন বৈশিষ্ট্যের জলাভূমি রয়েছে, যার অস্তিত্ব এখন হুমকির মুখে। কেননা সাম্প্রতিক গত কয়েক দশকে কৃষিকাজের জন্য এর বিরাট অংশের চরিত্র বদলে ফেলা হয়েছে, এর থেকে সরিয়ে ফেলা হয়েছে জল। এখন এই বিশেষ ধরনের প্রাকৃতিক জলাভূমির রক্ষায় গোটা জার্মানি জুড়ে একটি বড় প্রকল্প নেওয়া হয়েছে, যাতে করে এই জলাভূমিতে আবারও জল ফিরিয়ে আনবার চেষ্টা চলছে। কিন্তু এই প্রক্রিয়াটি ভীষণ সূক্ষ্ম এবং সময় সাপেক্ষ। এখানে জলাভূমি গড়ে তোলা হবে, এজন্য দরকার ভারী যন্ত্রপাতি, কঠোর পরিশ্রম এবং সময়। জার্মানির দক্ষিণ পূর্বের
ওর পর্বতের বনাঞ্চল একসময় জৈব কাদার জলাভূমিতে ভরা ছিল। খনির ব্যাপক সম্প্রসারণের সময় দ্রুত বেড়ে ওঠা স্প্রুস গাছ লাগানোর জন্য সেগুলি প্রায় সবকটি শুকিয়ে ফেলা হয়। এখন তা আবার ফিরিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে। জলাভূমি জীববৈচিত্র্য সংরক্ষণে সাহায্য করে, জলবায়ু পরিবর্তন মোকাবিলা করে এবং পুরো অঞ্চলে জল সরবরাহ নিয়ন্ত্রণে রাখে। জল আটকানো এবং এই জলাভূমি পুনরুদ্ধার করাই এর উদ্দেশ্য। স্যাক্সনি রাজ্যের ওর পার্বত্য অঞ্চল জুড়ে অবস্থিত জৈব কাদার জলাভূমিগুলি শুকিয়ে গিয়েছে। সেগুলোতে আবার জল ফিরিয়ে আনাই তত্ত্বাবধায়ক নোমি ভোলনারের লক্ষ্য। Wir sind hier im kleinen Eisenstraßenmoor, das vor 200 Jahren intensiv entwässert wurde mit einem umfangreichen Grabennetz. Man hat sich damals schon sehr viel Mühe gegeben, die Fläche trocken zu legen. Und dementsprechend müssen wir heute auch viel Arbeit reinstecken, um die Themen wieder zu verschließen und die Fläche bis vor wieder nass zu bekommen. বনের জলাভূমি সাধারণত আকারে ছোট হয়, তা মাত্র 5 থেকে 6 হেক্টর জুড়ে থাকে। ওর পর্বতে প্রাথমিকভাবে প্রায় 80 হেক্টর জৈব কাদার জলাভূমি পুনরুদ্ধারের পরিকল্পনা রয়েছে। Das ist natürlich nur ein Bruchteil von dem, was im Erzgebirge eigentlich an Moorstandorten da ist. Und der Großteil von diesen Mooren, die sind auch entwässert und müssen revitalisiert werden. Wir reden da von einer Gesamtkulisse von ungefähr 60 Quadratkilometern im Erzgebirge. জলাভূমি অঞ্চলের উপর নিয়মিত ড্রোন উড়িয়ে প্রকল্পের অগ্রগতি দেখা হয়। বনে নতুন জলাশয় তৈরি হচ্ছে কিনা সেদিকেও তারা নজর রাখে। লেজার স্ক্যানার দিয়ে বিভিন্ন গাছপালার ধরন নথিভুক্ত করা হয়। মাটির আর্দ্রতা বাড়ার ফলে গাছপালার উপর কী প্রভাব পড়ছে একই সাথে সেটাও পরীক্ষা করা হয়। আমরা চাই জলের আধিক্যে গাছপালা প্রাকৃতিকভাবেই মারা যাক। এখানকার কিছু রঙিন গাছ সময়ের সাথে সাথে উধাও হয়ে গেলে সবথেকে ভালো হয়, তখন খোলা জায়গার পরিমাণ অনেক বেড়ে যাবে। 1 বছরেরও বেশি আগে এখানকার জল নিকাশি খালে বাঁধ দেওয়া হয়েছিল। এখন মাটির ঠিক 10 সেন্টিমিটার নিচেই জল আছে। গোড়ার ফলাফল সাফল্যের ইঙ্গিত দিচ্ছে। Diese Torfmoose, die sich jetzt hier angesiedelt haben, জল জমার কারণে এই এলাকায় ছেয়ে থাকা শৈবাল স্ফ্যাগনাম মস এই বছর থেকে বাড়তে শুরু করেছে। আমরা একেবারে এটাই চাই। Und die Torfmoose, das sind eigentlich genau die, দেখতেই পাচ্ছেন জলের নিচেও এগুলো পুরোপুরি পচে না। Man sieht schon unter Wasser, এই অসম্পূর্ণ পচন প্রক্রিয়ার ফলে পিট বা জৈব কাদা তৈরি হয়। আর এটাই জলাভূমিকে প্রকৃত জলাভূমি করে তোলে। Die dann den Torf bildet, was das Moor zu einem Moor macht. এতে কি পরিবেশের উপকার হবে? পুনরায় ভিজিয়ে তোলা অঞ্চল থেকে কোন ধরনের গ্যাস কতটা পরিমাণে বের হচ্ছে বনাঞ্চলের গভীরে থুনেন ইনস্টিটিউটের গবেষকেরা তা পরিমাপ করছেন। জলাভূমি বাড়ালে পরিবেশের কেমন প্রভাব পড়বে তা বোঝার চেষ্টা চলছে। জার্মানির 2.4% বনাঞ্চল জলাভূমি দিয়ে গঠিত। এটি আকারে ক্ষুদ্র হলেও এর 10 মিটার নিচ পর্যন্ত গভীর জৈব কাদার জলাভূমি আছে, সে কথা ভুলে গেলে চলবে না। এগুলি বিপুল পরিমাণে কার্বন ডাই অক্সাইড আবদ্ধ করে। কার্বন শোষণের এই গুরুত্বপূর্ণ উৎসগুলিকে আমাদের রক্ষা করতে হবে। জলবায়ু পরিবর্তন ওর পর্বতের বনাঞ্চলকেও প্রভাবিত করছে। বন ব্যবস্থাপক ইয়োহানেস রিডেল কয়েক দশক ধরে এখানে কাজ করছেন। এই অঞ্চল কতটা গুরুত্বপূর্ণ তা তিনি ভালোমতোই জানেন। Ich hätte selber nie gedacht, dass wir im Mittelgebirge einmal ein Problem mit Wassermangel haben werden. স্যাক্সনের প্রায় 20% পানীয় জল এই অঞ্চল থেকে আসে। Etwa 20% des Trinkwassers, বনাঞ্চলের 60% অংশ পানীয় জলের সুরক্ষিত অঞ্চল। তাই জৈব কাদার জলাভূমি পুনরুদ্ধার আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। জলের অভাব পুনরায় আর্দ্র করার প্রক্রিয়ার গতি কমিয়ে দিচ্ছে। ওর পর্বতের বনাঞ্চলের জৈব কাদার জলাভূমি বৃষ্টির উপর অনেকটাই নির্ভরশীল। ভালোভাবে বৃষ্টি না হলে পাহাড়ি ঢাল বেয়ে জল নিচে নামে না, এতে অঞ্চলগুলো শুকনোই থাকে। জলাভূমিকে তারা আগের আকারে ফিরিয়ে আনা খুবই দীর্ঘ ও সময় সাপেক্ষ কাজ। এখানে যেমন দেখা যাচ্ছে পুনরায় আর্দ্র করার সময় জলাভূমির খোলা জায়গাগুলোয় আগের মতো জল জমে। Der wird mit der Zeit auch verlanden und es werden sich dann in späteren Verlandungsstadien Torfmoose wieder ansiedeln können und die sind dann wieder in der Lage, das Moor wachsen zu lassen. Passiert ungefähr mit 1 Millimeter pro Jahr, dass das dann eben 2000 Jahre dauert, bis wir hier wieder wirklich ein wachsendes Hochmoor haben, ist natürlich in Zeiten des immer schneller werdenden Klimawandels ein Problem.
এ কারণে অবশ্য তারা হতাশ নয়। এখনো অনেক শুকনো এলাকায় তাদের কাজ বাকি। জীববৈচিত্র্যপূর্ণ বাসস্থান, জলাধার এবং কার্বন শোষক হিসেবে পূর্ণমাত্রায় গড়ে উঠতে ওর পর্বতে জৈব কাদা জলাভূমিগুলির প্রজন্মের পর প্রজন্ম লেগে যাবে। পরিবেশের ওপর আমাদের কর্মকাণ্ডের প্রভাব ঠিক কতটা সে বিষয়ে জানা এবং সবসময় সচেতন থাকা হয়তো সম্ভবপর হয়ে ওঠে না, কিন্তু কিছু জিনিস আছে যা আমাদের দৈনন্দিন জীবনেরই অংশ, যেমন পোশাক। তামিলনাড়ুর তিরুপ্পুর ভারতের বস্ত্রশিল্পের এক প্রাণকেন্দ্র। এই বস্ত্রশিল্প আয়, বিনিয়োগ এবং কর্মসংস্থান বাড়ালেও পরিবেশের জন্য কিন্তু অত্যন্ত ক্ষতিকর। পোশাক শিল্পে ব্যবহৃত রং শুধুমাত্র পরিবেশেরই নয়, কর্মী এবং ক্রেতাদের স্বাস্থ্যের জন্যও হানিকারক। কিন্তু পরিবেশ বান্ধব উপায়ে পোশাক উৎপাদনের পথ দেখাচ্ছেন তিরুপ্পুরের এক নারী উদ্যোক্তা। লাল রং উর্বরতা ও সমৃদ্ধির প্রতীক, হলুদ রং জ্ঞান ও আনন্দের প্রতীক। ভারতীয় শাড়ি সচরাচর চোখ ধাঁধানো বর্ণচ্ছটায় উজ্জ্বল হয়। জমকালো একটি শাড়ি তৈরি করতে 9 মিটার পর্যন্ত কাপড় এবং প্রচুর রং প্রয়োজন হয়। আমরা পশ্চিম তামিলনাড়ুতে বস্ত্রশিল্পের ঘাঁটি হিসেবে পরিচিত তিরুপুরে রয়েছি। এখানে 10 লক্ষেরও বেশি মানুষ এই শিল্পের সঙ্গে যুক্ত। ভারতের চাহিদা মিটিয়ে এখানকার কাপড় রপ্তানি হয় বিদেশেও, কিন্তু কয়েকশো কোটি টাকার এই শিল্প পরিবেশের উপরও বড় প্রভাব ফেলে। কারখানার রং মিশ্রিত বর্জ্য জল প্রায়শই নদীতে ফেলা হয়। এর বিষাক্ত উপাদান গিয়ে কৃষি জমিতে পড়ে, ফলে কর্মীরাই সব থেকে ক্ষতিগ্রস্ত হন। এখানেই শেষ নয়, রং কারখানায় যারা কাজ করেন তাদের শারীরিক সমস্যা দেখা দেয়। তারা শ্বাসকষ্ট, চর্মরোগ ও অন্যান্য রোগে আক্রান্ত হন। তাদের হাত ও পায়ের লোম ঝরে যায়। কৃত্রিম রাসায়নিক রঙের মধ্যে সারাদিন দাঁড়িয়ে থাকার কারণেই তারা আক্রান্ত হচ্ছেন। গ্ল্যাডি অ্যালেক্স পুরনো দিনের মতো ক্ষতিকর রাসায়নিক ছাড়াই ভিন্ন উপায়ে কাপড় তৈরির কথা চিন্তা করেন। ছোটবেলায় তিনি বাবার কাপড়ের কারখানায় অনেক সময় কাটিয়েছেন। আমার বয়স তখন 14-15 বছর। বাবা বলেছিলেন পাতা থেকে বিশেষ এক ধরনের রং তৈরি হয়। আমাদের পূর্বসূরীরা প্রাকৃতিক জিনিস দিয়ে কিভাবে প্রথমবার রং বানিয়েছিলেন তা আমি ভাবতে থাকলাম। তারপর থেকেই পাতা, ফল ও সবজি থেকে রং বানানোর প্রচেষ্টা জোর কদমে। রঙের কাজ করতে গিয়ে তার বাবা ভয়াবহ চর্মরোগে আক্রান্ত হয়েছিলেন। এই কারণে তিনি ভিন্ন কিছু করার তাগিদ বোধ করেন। অনেক পরীক্ষা নিরীক্ষার পর পরিবেশ বান্ধব রং তৈরি করা শেখেন। আমরা জামা কাপড়ে প্রাকৃতিক রং ব্যবহার করি। আমাদের পূর্বসূরীদের মতোই আমরা প্রাকৃতিক জিনিসের সামান্য রদ বদল ঘটিয়ে তাতে রং বের করি। রং তৈরি করতে আমরা পাতা, বীজ ও গাছের বাকল ব্যবহার করি। মরপট্টাই, ইলাইகள் ইদলা এல்லாம் இருந்து சாயம் எடுக்கிறோம்। সমস্ত উপাদানই স্থানীয়ভাবে সংগ্রহ করা হয়। நாங்க நிறைய இயற்கையான பொருட்கள்ல இருந்து சாயம் எடுக்கிறோம். அதுல பாத்தீங்கன்னா அனாட்டோ அப்படிங்கிறது ஒரு ஆரஞ்சு கலர் பேஸ்டான ஒரு கலர் வரும். அடுத்தது அவுரி இண்டிகோ அப்படின்னு சொல்லுவாங்க. அதுல இருந்து ப்ளூ கலர். அடுத்தது மாதுளை ஓடு, கடுக்காய் பூ, இந்த மாதிரி நிறைய மூலப்பொருட்கள்ல இருந்து நாங்க சாயம் எடுக்கிறோம்। বস্ত্রশিল্পে ভারত বিশ্বের প্রথম সারির দেশগুলোর একটি। 1700টি বড় ও মাঝারি উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং প্রায় 15 লক্ষ ক্ষুদ্র প্রস্তুতকারক রয়েছে এই শিল্পে। শিল্প বিশেষজ্ঞদের ধারণা 2025 সালেই এখান থেকে $8,500 কোটি বেশি মূল্যের পণ্য বিক্রি হবে। কিন্তু এখনো পর্যন্ত পরিবেশ বান্ধব উপায়ে তৈরি কাপড় বিরল। இது ஆரம்பிச்ச புதுசுல மக்களுக்கு கொண்டு சேர்க்கிறது ரொம்பவே ஒரு சேலஞ்சிங்கான டாஸ்கா தான் இருந்துச்சு. அதாவது இதுல சாயம் போட்டு அப்படியே கழுவுனா போயிடும் அப்படிங்கிற மாதிரி ஒரு தாட் இருந்துச்சு. இல்ல இத யூஸ் பண்ணி பாருங்க அப்படின்னு சொல்லி அப்புறம் அவங்களுக்கு பிடிச்சு அவங்களே ஒரு எங்க ரெகுலர் கஸ்டமர் ஆயிட்டாங்க. இதோட மார்க்கெட் இப்போ எங்களுக்கு இருக்கிறது அப்ராட்ல தான் இருக்கு. சோ அவங்களுக்கு இதோட தேவையா ஜாஸ்தியா இருக்கு. பிளஸ் இத பத்தின ஒரு அவேர்னஸ் இருக்கு, விழிப்புணர்வு இருக்கறனால அங்க வாண்டட் ஜாஸ்தியா இருக்கு. இது போக போக நம்ம நாட்டிலயும் வரும் அப்படின்னு நான் நம்புறேன்। কিন্তু ব্যাপক হারে উৎপাদিত পণ্যের সঙ্গে প্রতিযোগিতা করতে গেলে শুধু সচেতনতাই যথেষ্ট নয়।
இப்போதைக்கு பார்த்தா இதோட விலை வந்து மொத்தத்துல இருந்து ஒரு 2 மடங்கு ஜாஸ்தியா தான் இருக்கும். বর্তমানে இப்போ இதே வந்து அந்த கிரவுட் கஸ்டமர்ஸ் கிரவுட் கொஞ்சம் ஜாஸ்தி ஆகும்போது நம்ம ஆட்டோமேட்டிக்கா ரா மெட்டீரியல்ஸ்ல இன்னும் கொஞ்சம் கம்மியான விலைக்கு நம்மளுக்கு கிடைக்கும். ஸோ டிமாண்ட் ஜாஸ்தி ஆகும்போது உங்களுக்கு প্রাইস வந்து নরমাল প্রাইসக்கு வந்துரும். গ্ল্যাডি অ্যালেক্স পেশায় একজন শিক্ষক হলেও তিনি বহুকাল পড়ানোর থেকে দূরে আছেন। বর্তমানে তিনি তার 7 পুরুষ ধরে চলা পারিবারিক ব্যবসায় হাল ধরেছেন। তার হাত ধরেই এই ব্যবসা পরিবেশ বান্ধব হয়ে উঠছে। আজকের পর্বে যে প্রতিবেদনগুলো আমরা দেখলাম তার থেকে একটা বিষয় আমার মনে হলো, পরিবেশের যা ক্ষতি আমরা করেছি তা ফিরিয়ে দেওয়াই যথেষ্ট নয়, যাতে ভবিষ্যতে আরও ক্ষতি না করি সেদিকেও নজর দিতে হবে। আজকের মতো এ পর্যন্তই, আবারও দেখা হচ্ছে আগামী পর্বে আগামী সপ্তাহে। ততদিনে এমন কোনো উদ্যোগের কথা যদি আপনাদের জানা থাকে তাহলে তা আমাদেরকে লিখে জানাতে পারেন ইমেলে বা সোশ্যাল মিডিয়ায়। দেখা হচ্ছে ইকো ইন্ডিয়ার আগামী পর্বে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং খেয়াল রাখবেন নিজের আর পরিবেশের।